নিট প্রশ্নপত্র ফাঁস জীবনের প্রদীপ নিভিয়ে দিল অনেক হবু চিকিৎসকের, আর মোড় ঘুরিয়ে দিল দেশের অনেক প্রতিভার। 21 জন লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে আবার পরীক্ষায় বসার নির্দেশ দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু ভাঙা মন আর চরম অনিশ্চয়তা নিয়ে ভালো পরীক্ষা দেওয়া কি আদৌ সম্ভব? বারবার এই তরুণ প্রতিবাদের জীবনের ঝুঁকি আর মানসিক বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়ার দায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ কোনোভাবেই কি এড়াতে পারে? আজ দেশের শিক্ষা সচেতন মহলে একটাই প্রশ্ন, যারা দেশের হবু ডাক্তারদের ভবিষ্যৎ নিয়ে এভাবে ছিনিমিনি খেলছে, তাদের ঠিক কি ধরনের শাস্তি হওয়া উচিত? কেন এই সমস্ত চক্রের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জেলে পড়া যাচ্ছে না? আর কবে বন্ধ হবে শিক্ষা ব্যবস্থার এই কলঙ্কজনক কেলেঙ্কারি? এনটিএর এই চরম ব্যর্থতার পর দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিভিন্ন ছাত্র সংগঠনের লাগাতার বিক্ষোভ আন্দোলন উত্তপ্ত হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্ত। রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র ক্ষোভ উগরে দিচ্ছে ছাত্র এবং অভিভাবকরা। শুধু নিট প্রশ্নপত্র ফাঁস নয়, এই আন্দোলন আজ ছুঁয়ে গেছে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার গভীর ক্ষতকে। একাংশের মতে শিক্ষা আজ আর কোনো সেবা বা অধিকার নয়, একে এক শ্রেণীর ব্যবসায়ী ও দুর্নীতিবাজদের মুনাফা লোটার পণ্যে পরিণত করা হয়েছে, যার কারণে লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আজ পুরোপুরি অন্ধকারের মুখে। মেধার কি তবে কোনো মূল্য নেই এই দেশে? টাকা আর ক্ষমতার জোরেই কি নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ারদের ভাগ্য? প্রশাসন কি এবারও শুধু ঠোঁট কাটা আশ্বাস দিয়েই দায় সারবে, নাকি সত্যি আমূল বদলে ফেলা হবে এই পচে যাওয়া পরীক্ষা ব্যবস্থা? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। নিট পরীক্ষা নিয়ে আর কতদিন চলবে এই ধরনের ছিনিমিনি খেলা, তা নিয়ে একটি টকশোতে আজ আমার সাথে যিনি রয়েছেন, উনি নিজে একজন চিকিৎসক, কিন্তু উনি ছাত্র নেতৃত্ব রয়েছেন, এসএফআই নেতৃত্ব। আমার সঙ্গে এই মুহূর্তে ডক্টর সৌরভ দেব। সৌরভ, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ দাদা। দর্শক বন্ধুরা, আমরা অবশ্যই আজ আমাদের এই অনুষ্ঠানে এবিপিপি নেতৃত্বদেরও জানিয়েছিলাম আমন্ত্রণ, কিন্তু ওনারা এখনো আসেননি অনুষ্ঠানে। যদি আসেন অবশ্যই ওনাদের সঙ্গেও কথা হবে। সৌরভ, এই মুহূর্তে গোটা দেশের শিক্ষা মহল, বিশেষ করে যারা নিট অ্যাসপায়ারেন্টস এবং তাদের পরিবার, শিক্ষা মহল সবাই এই মুহূর্তে খুব ক্ষোভে রয়েছেন আমরা যা দেখছি। এখন প্রশ্ন হচ্ছে যে বিশেষজ্ঞরা বলছেন পরীক্ষা বাতিল বা পুনরায় পরীক্ষা নেওয়া কোনো স্থায়ী সমাধান নয়। তো এতে পরীক্ষার্থীদের মানসিক নির্যাতনা আরো বাড়ে। তো নিটের ওপর কি আর বিশ্বাস রাখতে পারছে ছাত্ররা? আপনারা আন্দোলনে নেমেছেন, সেই আন্দোলনের প্রধান দাবিগুলো কি সেটাও জানবো। পাশাপাশি আপনি নিজে একজন চিকিৎসক, একজন ডাক্তার, এই যে আবার প্রথমবার পরীক্ষা বাতিল হয়ে যাওয়া, দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া, অনেকেই এই যে আত্মহননের পথ বেছে নিচ্ছেন, এই ফেজটা কি যায় একটা ছাত্রের উপর? সর্বপ্রথম ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে নিউজ ভ্যানগার্ডের সমস্ত দর্শকদের শুভ সন্ধ্যা জানাচ্ছি এবং নিউজ ভ্যানগার্ডের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা জ্বলন্ত ইস্যু নিয়ে আজকের এই টক শোটা আপনারা আয়োজিত করেছেন। দেখুন দীপেন্দা, আকাশ ছোঁয়া স্বপ্ন আর বুক ভরা আশা নিয়ে তো সবাই যারা নিট পরীক্ষায় অবতীর্ণ হবেন তাদের মধ্যে তো একটা আশা ছিল, একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটার উপর কুঠারাঘাত বলেই আমরা এই যে পরীক্ষা বাতিলের যে ঘটনাটা ঘটলো সেটাকে সেইভাবেই দেখছি। একটা পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া তো শুধুমাত্র আর সেই পরীক্ষার্থীরই না, তার পরিবারের, তার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, তাদেরও স্বপ্ন থাকে। এবং আপনার বাড়িতেও যেহেতু পরীক্ষার্থী একজন ছিল, আমি সেই ক্ষেত্রে একটা তুলনা টেনেই বলতে পারি যে রেজাল্টটা শুধুমাত্র ছাত্রের হয় না, রেজাল্টটা সার্বিকভাবে পুরোপুরি পরিবারের উপরও নির্ভর করে। তো যখন একটা ছাত্রের স্বপ্নের সাথে এভাবে ছিনিমিনি খেলছে প্রশাসন, তো সেটাকে ছাত্ররা কতটা মানিয়ে নিতে পারবে, আবার পরীক্ষায় বসলে তারা কি ধরনের পরীক্ষা বসার মতো তাদের মানসিকতা রয়েছে কিনা, সেটা নিয়ে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যেও তারাও থাকবে আগামীবার পরীক্ষায় বসবার সময়। তো আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রী, এই দেশের মধ্যে মোট সাকুল্যে 22 লক্ষ ছাত্রছাত্রী এই ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, যেটাকে নিট বলে আমরা জানি, সেই পরীক্ষায় বসবার কথা ছিল।
তাদের সকলের প্রতি, এবং আমাদের রাজ্য প্রায় কয়েক হাজার পরীক্ষার্থী আছে, তাদের সাথে, প্রত্যেকের সাথে এবং তাদের পরিবারের সাথে আমরা সহমর্মিতা রাখছি। এবং এই কঠিন সময়ে এসএফআই তাদের পাশে রয়েছে। তাদের যে কোনো সময় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ইতিমধ্যে একটা হেল্পলাইন চালু করব। তাদের যদি কোনো ধরনের মানসিক অবসাদে ভোগেন, তাহলে আমরা সাইকোলজিস্টদের সাথে কনসালটেশন কিভাবে করানো যায় সেটা একটা ব্যবস্থা আমরা করব। ইতিমধ্যে আমরা এই ধরনের চিন্তা ভাবনা করছি। ওকে, আমরা দেখছি গোটা দেশ জুড়ে এসএফআই এর এই মুহূর্তে বিক্ষোভ চলছে। আপনারা মূল কি দাবি করছেন? আমরা বছরের পর বছর এই ধরনের ঘটনাগুলো দেখছি। এনটিএ শুধু নিট নয়, বিভিন্ন পরীক্ষার এই ধরনের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এবং আমরা 2024 একটা ব্যাপক এই ধরনের কেলেঙ্কারি দেখলাম। তারপর কমিটি গঠন করা হলো। এরপর এখন 2025, এবার 25টা নিট অ্যান্ড ক্লিয়ার ছিল, কিন্তু যখন 2026-এর এই ঘটনা হলো, এই ফাঁস হলো, এখন যারা স্ক্যানারে আছে তাদেরকে যদি আমরা দেখি, যখন তদন্ত এগোচ্ছে, তখন মনে হচ্ছে 2025-কেও কিন্তু আমরা সন্দেহের ঊর্ধ্বে রাখতে পারি না। 2025ও কিন্তু সন্দেহের মধ্যে রয়েছে, আওতায় রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে বারবার এইটা হওয়া, এবং আপনারা এই মুহূর্তে কি দাবি করছেন? দেখুন দীপেন্দ্র, সর্বপ্রথম বুঝতে হবে যে এনটিএ এর কাজটা কি। 2018 সালে যখন এনটিএ গঠন করা হয়েছিল, তখন এনটিএ কে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল যে এই পরীক্ষাগুলোর, এন্ট্রান্স পরীক্ষাগুলোর তারা প্রশ্নপত্র তৈরি করবে, প্রশ্নপত্রের সুরক্ষা সম্পূর্ণভাবে সুনিশ্চিত করবে, কোয়ান্টাম পর্যায় পর্যন্ত তারা এটা ডেকশন করবে, এবং তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে তারা সমস্ত ব্যাপারটার যে সিকিউরিটি আছে সেটা দেখবে, তথ্য প্রযুক্তির ব্যবহার হবে। তো এনটিএ মূলত যে পারপাস নিয়ে বানানো হয়েছিল, আমরা প্রথমেই বলছিলাম যে এই যে নিটের ব্যবস্থা, নিটের বিরোধিতা আমরা একদম প্রথম থেকেই করে আসছিলাম। সরকারের এই বর্তমান যারা প্রশাসনে রয়েছেন, তারা ক্ষমতাসীন হওয়ার সময় থেকে আমরা দেখছি একটা প্রবণতা তাদের মধ্যে রয়েছে যে সবকিছুকে কেন্দ্রীকরণ করবার, একটা সেন্ট্রালাইজড প্যাটার্ন চালু করবার তাদের মধ্যে একটা প্রবণতা আছে। কিন্তু এই যে এনটিএ কি আদৌ সেই কাজটা করতে পারছে? বছর 2 বছর আগে একবার এই ধরনের একটা ঘটনা হলো, এবছর আবার ঘটনা হলো। কিন্তু একটা জিনিস বুঝতে হবে দীপেন্দা, যে এই যে এনটিএ এর যে রেজিস্ট্রেশন, এনটিএ কিন্তু কোনো সংসদে আইন পাশ করে এটাকে একটা সংস্থা হিসেবে গঠন করা হয়নি। এনটিএ প্রাইভেট সোসাইটিজ অ্যাক্টে গঠন হওয়া একটা সংস্থা। তো প্রাইভেট সোসাইটিজ অ্যাক্টে গঠন হওয়া যে কোনো একটা সংস্থা যেটা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ থাকবে, সেটার মধ্যে যদি কোনো ধরনের গাফিলতি থাকে, টেকনিক্যালি সরকার সেটা থেকে দায় ঝাড়তে যেন পারে অগ্রিমভাবে, সেটার ব্যবস্থাই এই এনটিএ এর মাধ্যমে তারা করেছে। আর তার পরবর্তীতে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে যে এই এনটিএ তে স্টাফ কজন আছে। এনটিএ তে আমরা জানি যে মোট সাকুল্যে আমাদের দেশে যেই এন্ট্রান্স পরীক্ষাগুলো রয়েছে, তার মধ্যে 25টা পরীক্ষা, মেগা পরীক্ষা যেটা আমরা বলি, সে 25টা মেগা পরীক্ষা কন্ডাক্ট করবার রেসপন্সিবিলিটি ইজ উইথ এনটিএ। কিন্তু এই এনটিএ এর মধ্যে কি 25 জন কর্মচারী, পার্মানেন্ট কর্মচারী রয়েছে কিনা সেটা একটু খোঁজ নিয়ে আপনাদের দর্শক বন্ধুদের দেখতে বলবো। গত 2024-এ প্রাক্তন ইসরোর চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনের অধীনস্থ যে কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির রিপোর্ট এসছে, কিন্তু যা ফলাফল আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে সেই কমিটি শুধু কমিটির নামেই কমিটি হয়েছে, তার রিপোর্টটা সম্পূর্ণভাবে ঠান্ডা বস্তায় ঠেলে দেওয়ার কাজ এই সরকার করেছে। সেই কমিটি যেগুলো প্রস্তাবগুলো দিয়েছিল, সেই প্রস্তাব কি সেটাকে ইমপ্লিমেন্ট করার কোনো চেষ্টা হয়েছে, বা ইমপ্লিমেন্ট করা হয়েছিল কি এবার? সেই কমিটির রেকমেন্ডেশনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যে রেকমেন্ডেশন ছিল, তার মধ্যে একটা ছিল যে সরকার যেন সম্পূর্ণভাবে এই দায়িত্বটা নেয়, এইভাবে তারা যে টেম্পোরারি কন্ট্রাকচুয়াল যেসব কর্মচারীকে দিয়ে, এবং পরবর্তী সময়ে আমরা দেখছি কন্ট্রাকচুয়াল 15-16 জন কর্মচারী দিয়ে তো আর 25টা মেগা পরীক্ষা কন্ডাক্ট করা সম্ভব নয়। তারা কি করছে, তারা পরীক্ষাগুলোকে আউটসোর্স করছে। তো আউটসোর্স করে যখন একটা কমার্শিয়াল একটা অর্গানাইজেশনকে সেটার মধ্যে ইনক্লুড করবে, তো তাদের অবশ্যই কমার্শিয়াল ইন্টারেস্ট থাকবে। কিন্তু সেই জায়গায় আমরা দেখছি সেখানে যখন বাণিজ্যিক ইন্টারেস্টে ঢুকছে, তখন একটা কর্পোরেট কালচারের মতো এই পরীক্ষা কন্ডাক্ট করবার চেষ্টা হচ্ছে। এই যে এনটিএ এর কনসেপ্ট ইজ নট ইন্ডিয়ান, ইট ইজ আ ফরেন কনসেপ্ট।
আমেরিকা থেকে একটা সিস্টেম আছে পরীক্ষার, সেখানে ইটিএস করে, তো এডুকেশন টেস্টিং সার্ভিসেস করে একটা পরীক্ষা আছে। আচ্ছা। তো সেই পরীক্ষা নিয়ে সেই দেশের মধ্যে যথেষ্ট তর্ক বিতর্ক রয়েছে, তাদের প্রযুক্তিগত ত্রুটি বিচ্যুতি নিয়ে সেখানের মানুষ যথেষ্ট ভাবে সরব রয়েছেন। আমি যতটুকু জানি সেই দেশের সেনেটরদের মধ্যে অন্যতম বার্নি স্যান্ডার্স এটাকে নিয়ে বেশ কয়েকবার কথা বলেছেন। তো সেই ধরনের একটা ফল্টি সিস্টেমকে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে, স্টেক হোল্ডার্সদের সাথে কথা না বলে এখানে এনে ইমপ্লিমেন্ট করবার যে চেষ্টা, এবং তার উপর দিয়ে যে আউটসোর্সিং এর প্রচেষ্টা, তো আউটসোর্সিং এর প্রচেষ্টা হলে সেখানে সেই জায়গা থেকে দুর্নীতিটা মূলত শুরু হচ্ছে। সৌরভ, এখানে আমি একটা কথা জানতে চাইবো আপনার কাছে, যে 2013 সালে আমরা দেখলাম যে সেন্ট্রালাইজড ওয়েতে এই নিট পরীক্ষা হচ্ছিল। সিবিএসই দায়িত্বে ছিল 2013 থেকে 2018 অব্দি, এবং 2018 পর এনটিএ কে দায়িত্ব দেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনি প্রশ্ন করছিলেন যে কেন স্টেট লেভেলে ইন্টারেস্টগুলো উঠিয়ে দিয়ে মানে নিট করা হলো, সেন্ট্রালাইজড করা হলো, সেটাকে সেন্ট্রালাইজড করার একটা প্রবণতা আপনি বলছিলেন। এখন এখানে আর একটা প্রশ্ন আছে, যে রাজ্য সরকার যে ইন্টারেস্টগুলো চালাতো বা পরিচালনা করতো, সেখানেও তো আমরা এই যে মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির মতো, বা বিভিন্ন রাজ্যে, আমাদের রাজ্যেও আমরা ছোটখাটো যে এই সবগুলো হয়নি তা কিন্তু আমরা হলফ করে বলতে পারি না। এখন যদিও সেই অনেকেই বলছেন যে তথ্য প্রমাণ তো অনেক কিছুই নেই, কিন্তু প্রায় সময় আমরা শুনতাম যে এই সিটগুলো বিক্রি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কোন দিকে যাব? আমরা সেন্ট্রালাইজড ওয়েতে যাব নাকি আবার বিকেন্দ্রীকরণের দিকে এগিয়ে যাব? মানে আপনারা কি বলছেন, এসএফআই কি চাইছে এই মুহূর্তে? দেখুন, আমরা এই ব্যাপারটা নিয়ে প্রথম থেকেই বলছি, আর এটা মানে আমাদের স্ট্যান্ডটা বলবার আগে আমি একটা জিনিসের উপর হাইলাইট করতে চাইবো। তামিলনাড়ুতে এই নিট নিয়ে একটা বিশাল বড় ধরনের একটা সমস্যা রয়েছে। এই যে সেন্ট্রালাইজড প্যাটার্নে যে কোয়েশ্চেন সেট করা হচ্ছে, আমরা দেখছি যে যারা বাংলা ভাষায় প্রশ্ন বানাচ্ছেন তারাই হয়তো এআই কিংবা অন্য কোনো মানে প্রোগ্রামিং এর হেল্প নিয়ে তারাই দিল্লিতে বসে প্রশ্নপত্রটা সেই লোকাল ভাষায় করবার চেষ্টা করছেন। তো ইংলিশের সাথে অনেক ক্ষেত্রে কিছু ফারাক থেকে যাচ্ছে প্রশ্নপত্রের মধ্যে, এই ধরনের এলিগেশন আমরা বছর বছর পেয়ে আসছি। তো তামিলনাড়ুতে এই নিয়ে একটা সার্ভে হয়েছিল, একটা কমিটি হয়েছিল, একে রাজনের নেতৃত্বে সেই কমিটি হয়েছিল। সেই কমিটি রিপোর্টগুলো আমরা যদি একবার একটু ঘেটে দেখি, তাহলে আমরা দেখতে পারবো একে রাজন কমিটি সুস্পষ্টভাবে বলেছে যে সরকারি বিদ্যালয় থেকে পাশ করা ছেলেমেয়েরা, তারা যে ডাক্তারি পড়ুয়া ছাত্রে মানে এই যে প্রবেশিকা পরীক্ষা দিয়ে তারা ডাক্তারি পড়বে, সেটার মানে হারটা এতটা কমেছে, ইট ইজ ভেরি ড্রাস্টিক। সেটা ইট ওয়াজ 14.7% বিফোর দ্য স্টার্টিং অফ নিট, সেটা এসে ঠেকেছে 1.6%। তো দ্যাট ইজ এ ড্রাস্টিক ফল। সেই সাথে এটা হলো সরকারি বিদ্যালয়ের ছাত্রদের কথা, ছাত্রীদের কথা। সেই সাথে যখন আমরা দেখছি যে তামিল ভাষায়, যেহেতু সেই রাজ্যে হয়েছে তার জন্য তামিলের কথাটা বারবার উল্লেখ করতে হচ্ছে, তামিল ভাষায় পড়াশোনা করা যে ছেলেমেয়েরা রয়েছে তাদের মধ্যে পাশের হার ছিল মানে এই পরীক্ষায়, প্রবেশিকা পরীক্ষায় 19% উপর। এখন এটা এসে ঠেকেছে 1.6%। তো এই ধরনের। আর আরেকটা ইন্টারেস্টিং ফাইন্ডিং যেটা ছিল, যে যারা পাস করছে, ভালো নম্বর পেয়ে পাস করছে, তাদের মেরিট নিয়ে তো আমরা কোয়েশ্চেন করছি না, কিন্তু এটার মধ্যে একটা জিনিস যেটা মানে আমাকে অনেকটা সারপ্রাইজ করেছে, সেটা হচ্ছে এই যারা পাস করছে তাদের মধ্যে অলমোস্ট 98% স্টুডেন্টস কোনো না কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে, কোচিং সেন্টারে গিয়ে তারা নিজেদের পড়াশোনা অধ্যয়ন করছে। তো প্রাইভেট সেক্টরের ইনভলভমেন্ট, কোচিং সেন্টারের ইনভলভমেন্ট যখন থাকবে, তখন গরিব অংশের ছেলেমেয়েরা, মধ্যবিত্ত অংশের ছেলেমেয়েরা এমনিতেই এই যে এন্টায়ার প্রসেসটা থেকে ছাটনি হয়ে, ফিল্টার হয়ে তারা বেরিয়ে যাচ্ছে। তো এর দায় কে নেবে? এই তো আঞ্চলিক যখন পরীক্ষাগুলো হতো, আমি বলছি না যে একদম 100% সেটা ঠিক ছিল, কিন্তু আঞ্চলিক পরীক্ষার এই ধরনের মানে এত ব্যাপক ধরনের সমস্যা শুনতে পাইনি। এনটিএ আজকে আমি দেখলাম পত্রিকায়, এনটিএর তরফ থেকে সেখানে ডিজি একটা স্টেটমেন্ট জারি করেছেন। সেখানে উনি বলছেন যে 720 নম্বরের প্রশ্নপত্র ফাঁস হয়নি, 600 নম্বরের হয়েছে। মানে কতটা নির্লজ্জ হলে একটা সংস্থার প্রধান এই ধরনের কথা বলতে পারে। আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাইবো, 2024-এ এই ধরনের একটা বিশাল বড় সমস্যা তৈরি হয়েছিল, একটা কেলেঙ্কারি হয়েছিল। তখন যিনি ডিজি ছিলেন এই এনটিএ, সুবোধ কুমার সিং মহাশয়, উনি আজকে কোথায় আছেন এটা নিয়ে প্রশ্ন হয়েছে। ইদানিং আমি সোশ্যাল মিডিয়ায়ও দেখছিলাম এটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছে। তো এটা আপনাদের দর্শক বন্ধুদের জন্য আমি বলতে চাইবো,
উনি এখন প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য চিফ মিনিস্টার অফ ছত্তিশগড়। তো ওনার তো রীতিমতো প্রমোশন হচ্ছে। তো যাদের উপর দায় বর্তায় এই ধরনের মিসম্যানেজমেন্টের, তাদের উপর কি সরকার আদৌ কোনো অ্যাকশন নিচ্ছে? এই কথায় আমরা বলতে চাইবো যে পুরনো যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় ফিরে যেতে হবে। আচ্ছা, চেষ্টা করতে হবে তাকে আরো সুদৃঢ় করতে। আমাদের সংগঠনের পক্ষ থেকে বলছেন যে রাজ্য স্তরের যে রাজ্য স্তরের আঞ্চলিক যে পরীক্ষাগুলো ছিল সেটা তো এক ধরনের ভেঙেই দিয়েছে পুরোপুরি সেন্ট্রালাইজেশনের নামে। আগে এআইপিএমটি হতো, কিন্তু সেই সাথে আমরা দেখতাম যে স্টেটের মধ্যেও এন্ট্রান্স ব্যবস্থা ছিল, কিন্তু এটাকে পুরোপুরি ভেঙে চুড়ে তারা একটা এমসিকিউ প্যাটার্নে একটা পরীক্ষা কন্ডাক্ট করাবার চেষ্টা করছে। এখন ওইখানে প্রযুক্তিগত যে সমস্যার কথা আমি আগে বলছিলাম, ইম্পারসোনেশন ইজ এ ভেরি বিগ প্রবলেম। একজনের জায়গায় অন্যজন গিয়ে পরীক্ষা দিয়ে দিতে পারে। আধার বেসড সিস্টেমের কথা আমরা আগে থেকে বলে আসছি যে এই ধরনের একটু সুদৃঢ় করুন যে সিকিউরিটি অ্যাপারেটাসটা আছে, যে সিকিউরিটি যে ম্যানেজমেন্টটা আপনারা দেখছেন সেটাকে সুদৃঢ় করুন। এই যে থার্ড পার্টিকে ইনভলভ করে যে পরীক্ষা কন্ডাক্ট করাচ্ছেন তাদের লেজিটিমেসি কি সেটাকে একবার ব্যাকগ্রাউন্ড চেক করবার চেষ্টা করুন। যারা প্রশ্নপত্র করছে তাদের মধ্যেও এক দুজনকে এবার অ্যারেস্ট করা হয়েছে আমি দেখলাম। তো তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করতে হবে। আর মূলত ব্যাকগ্রাউন্ডটাই চেক করা কেন? আমাদের সংগঠন থেকে বলা হচ্ছে যে সরকার কেন দায় নিচ্ছে না, এটার প্রশ্ন। অবশ্যই দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এতগুলো ছাত্র, এই যে 22,05,035 জনের ছাত্র এবার এপিয়ার করেছিলেন পরীক্ষা, এখন প্রশ্ন হচ্ছে যে দিনের পর দিন বা বছরের পর বছর এরকম ভাবে চলবে কোনো মনিটরিং ছাড়া? আজ নিটের মতো পরীক্ষার সফল হতে গেলে লাখ লাখ টাকা খরচ করে কোটা, রাজস্থান বা সিকারের মতো বড় বড় কর্পোরেট কোচিং সেন্টারে পড়তে হচ্ছে। যার টাকা আছে সে প্রশ্নপত্র বা উন্নত গাইডলাইন্স কিনতে পারছে, আর যার টাকা নেই, মেধা থাকা সত্ত্বেও সে পিছিয়ে পড়ছে। আমাদের শিক্ষা ব্যবস্থা কি তবে এখন মানে যোগ্যতার চেয়ে মানে ক্রয় ক্ষমতার উপর বেশি নির্ভর করছে বলে মনে করেন এই জায়গাটাতে? না, দেখুন, আমরা বরাবরই এই কথাটা বলে আসছি যে গভর্নমেন্ট একটা 3C মডেল ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছে। একদিকে যেমন কেন্দ্রীকরণ হচ্ছে, তো কেন্দ্রীকরণের ফসল এই যে এনটিএ, নিট নিয়ে যে সমস্যা, রাজস্থানে কোথাও কোনো সমস্যা হয়েছে তার জন্য ত্রিপুরায় বসে থাকা ছেলে মেয়েদেরও সমান্তরাল ভাবে ভোগান্তি হচ্ছে। তো সেটা যেমন হচ্ছে, সাথেই তারা আরেকটা কাজ যেটা করছে যে শিক্ষাকে পণ্যে পরিণত করছে, তারা কমার্শিয়ালাইজ করছে। শিক্ষা তো কখনোই পণ্য হতে পারে না যে ঝা চকচকে কোচিং সেন্টারের মধ্যে তারা পিআর করবে আর করবে, এই শিক্ষাকে বিক্রি করবে অ্যাজ মার্চেন্টস, অ্যাজ সেলার্স। আর যারা শিক্ষার্থী তাদেরকে এটা ক্রয় করে নিতে হবে মেধার ভিত্তিতে না, কিন্তু বাবার পকেটের টাকা থাকার ভিত্তিতে। তো সেটা তো সেরকম হওয়া কাম্য নয়। আমরা বরাবর বলে আসছি যে এই ধরনের ব্যবস্থা থেকে বেরোনোর জন্য একটা সামগ্রিকভাবে যারা স্টেক হোল্ডাররা রয়েছেন, সিভিল সোসাইটিকে সাথে নিয়ে একটা কনসালটেশনের প্রসেস স্টার্ট করতে হবে যে কি ধরনের, যদি মডেল আমরা একটা শিক্ষা ব্যবস্থা করতে চাই, কি ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা নতুন করে গঠন করতে পারি, তা নিয়ে ওয়াইডার কনসালটেশনের দরকার আছে। আমরা শুধুমাত্র ইউএস কে অনুকরণ করে আমাদের মতো একটা দেশে যেখানে ডাইভার্স কালচারস আছে, মানুষের মধ্যে ডাইভার্স মানে একটা অনেকটা ডাইভার্সিটি আছে, যেটা ত্রিপুরার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আমি সাধারণত এই কথাটা বলে থাকি, এই যে সেন্ট্রালাইজেশনের ফলে কি হচ্ছে, ধরুন এখন এই যে মেডিকেল কলেজের পরীক্ষার প্রশ্নগুলো, সেটা যদি আপনি সেন্ট্রালাইজড ওয়েতে বানানোর চেষ্টা করেন, ত্রিপুরাতে আমরা দেখছি, নর্থ ইস্টে আমরা দেখছি ম্যালেরিয়ার সমস্যাটা অনেকটা বেশি। নর্থ ইন্ডিয়ার মধ্যে সেটা সমস্যা নাও হতে পারে। তো এই ধরনের সেন্ট্রালাইজড প্যাটার্নে করলে তো আমাদের এখানের যে স্থানীয় সমস্যা আমরা যেটা পড়ছি সেটাকে নিয়ে আমরা কতটা মানে এমফাসিস দিতে পারছি সেটা নিয়েও একটা প্রশ্ন আছে। ওকে সৌরভ, আমরা এই যে আমরা শুধু এনটিএ বা সিস্টেমের গলদ নিয়ে কথা বলছি, কিন্তু একটু গভীরে যদি আমরা ভাবি, যারা প্রশ্নপত্র ফাঁস করছে তারাও এই সমাজেরই অংশ। যারা কোটি কোটি টাকা দিয়ে এই প্রশ্নগুলো কিনছে তারাও এই দেশেরই কোনো না কোনো প্রভাবশালী অভিভাবক। অর্থাৎ ভালো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার আগেই আমরা আমাদের সন্তানদের শেখাচ্ছি যে টাকা থাকলে মানে অসৎ উপায়েও কিন্তু সফল হওয়া চায়। এখন এই যে সমাজের সামগ্রিক নৈতিক ধস এবং সততার আকাল পড়েছে আমাদের দেশে, একে আপনারা কিভাবে মেরামত করবেন? এক ছাত্র সংগঠন হিসেবে আপনাদের এখানে কি দায় রয়েছে বলে আপনারা মনে করেন? দায়িত্ব কি আপনাদের? দেখুন, এই যে একটা নৈতিকতার একটা প্রশ্ন আপনি বললেন, ঠিকই, নৈতিকতার প্রশ্নটা তো আর শুধুমাত্র কয়েকজনকে দিয়ে কিংবা কয়েকজনকে বুঝিয়ে হবে না। আমরা দেখছি যে
এই যে প্রশ্নপত্র ফাঁস কিংবা মেডিকেল পড়ুয়া হওয়ার জন্য যে একটা মানে তাগিদ ছেলে মেয়েদের মধ্যে, ছেলে মেয়েদের থেকে বেশি তাদের অভিভাবকদের মধ্যে, আমরা দেখছি যতটা এই ক্যাপিটালিস্ট মডেল অফ ডেভেলপমেন্ট কিংবা ক্যাপিটালিস্ট মোড অফ গভর্নেন্স চলছে, ইঁদুর দৌড়টা কিন্তু প্রচন্ড পরিমাণ বেড়ে যাচ্ছে। একদম। আপনি সাধারণ ডিগ্রি কলেজে বসে চাকরির নিশ্চয়তা কি দিতে পারবে? অনেকেই হয়তো দিতে পারবে না। আমরা কোনোভাবেই এই ধরনের ইঁদুর দৌড়কে সমর্থন করি না, কিন্তু যা বাস্তব সেটার ভিত্তিতেই বলছি। মানে এটা ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হচ্ছে যে এই ধরনের ইঁদুর দৌড় থেকে বেরোতে হবে। অল্টারনেটিভ সোর্সেস অফ এমপ্লয়মেন্ট আমাদের দেশে দেখছি আমরা ৪৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্টের রেট আজকে আমাদের দেশে এই এখন চলছে। তো এই ধরনের আনএমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা সেফ স্পেস তো সবাই খোঁজে, অভিভাবকরাও খুঁজবে ফর সিকিউরিং দেয়ার ডটার্স অর সানস ফিউচার। তো সেই তাগিদ থেকেই অনেকটা এই ধরনের কাজে মানুষ লিপ্ত হচ্ছে। মরাল ব্যাংক্রাপসি বাড়ছে, মানুষ আত্মকেন্দ্রিক দিনকে দিন আরো বেশি হচ্ছে। তো আমরা আমাদের লড়াই তো সামগ্রিকভাবে সবাইকে নিয়ে চলবার। আমরা প্রথম থেকেই বলছি যে আত্মকেন্দ্রিকতা ছেড়ে সমাজের সকল অংশের মানুষকে নিয়ে কিভাবে এগোতে হবে সেটাই তো চিন্তা করা দরকার। এটাই তো সমাজতন্ত্রের কথা যখন আমরা বলি, তখন তো সবাইকে নিয়ে একসাথে চলবার কথা, এটাই তো আমরা বলে থাকি না। এই যে যখন নিটের মতো এরকম পরীক্ষার যখন প্রশ্নপত্র ফাঁস হয়, তখন ছাত্র সংগঠন হিসেবে আপনাদের তো গোটা ছাত্র সমাজের সঙ্গে কাজ, ছাত্র সমাজ আপনাদের মনিটরিং এ থাকে, আপনাদের কাছে কোনোভাবে এই ধরনের খবর আসে না যে ফাঁস হয়ে গেছে, সেটাকে এই মুহূর্তে বন্ধ করতে হবে বা কোনো কিছু আগে থেকে অগ্রিম কিছু করতে হবে? আপনাদের তাহলে মানে এই জায়গাটাতে আমরা কি বলবো যে ছাত্রদের মনিটরিংটা কম হয়? দেখুন, উই আর কমপ্লিটলি, মানে আমি থার্ড পার্টি বলবো না, বাট ছাত্রদের গ্রিভিয়েন্সেস তো অবশ্যই আমাদের কাছে আসে। ছাত্রদের কিন্তু এই যে পরীক্ষার ব্যাপারটা তো সম্পূর্ণভাবে একটা দায়িত্বপ্রাপ্ত সংস্থা রয়েছে, একদম তাদের এই দেখতে হবে। আমরা ছাত্র সংগঠন হিসেবে আমাদের যা দাবি সেটা তাদের কাছে রাখতে পারি, ছাত্র সমাজের সাথে একটা ওয়াইডার কনসালটেটিভ প্রসেস স্টার্ট করতে পারি। সেটাই আমার জানার ইচ্ছে ছিল যে বিভিন্ন ছাত্র সংগঠনে তো ছাত্ররা রয়েছে, কেউ যদি কোনো এই ব্যাপারটা জানে আগে থেকে, যেরকম একটা লিক হচ্ছে বা হয়ে গেছে বা খবর পেয়েছে, এটা কি প্রশাসনের কাছে নিয়ে যাওয়া হয় বা নিজের সংগঠনের কাছে আনে, নাকি সবাই চেপে যায়? না, অবশ্যই আমরা তো মানে এই নিয়ে যথেষ্ট মানে সচেতন থাকি এবং সচেষ্ট থাকি যে এই ধরনের যদি কোনো ধরনের মানে সমস্যার কথা আমাদের কাছে ছাত্রছাত্রীদের মাধ্যমে আমরা জানতে পারি, তাহলে আমরা হায়ার অথরিটিসকে সেটার ব্যাপারে অবহিত করি। যেমনটা গত 2-3 দিন আগে থেকে আমি শুনছিলাম যে এই সিবিএসইর ক্লাস 12 এর যে রেজাল্টটা নিয়ে সমস্যা হয়েছে, সেটা নিয়ে আমরা বিবৃতি দিয়েছি, আমাদের কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব সেটা নিয়ে বিবৃতি দিয়েছে। তো আমরা তো যখনই ছাত্রছাত্রীদের কোনো সমস্যা হচ্ছে, আমরা বিবৃতির মাধ্যমে হোক কিংবা উচ্চতর যারা পর্যায়ে আধিকারিকরা রয়েছেন তাদের সাথে মিলিত হয়ে ডেপুটেশনে যাওয়ার কথা হোক, আমরা কিন্তু বরাবর আমাদের দায়িত্ব, আমরা যেটা মনে করি যে আমাদের দায়িত্ব রয়েছে সেটা আমরা পালন করবার যথাসাধ্য চেষ্টা করি। এখন সেই সংস্থা সেটাকে কতটা গুরুত্ব সহকারে মানে এক্সিকিউট করছে, এক্সিকিউশনের লেভেলে তাদের কতটুকু ত্রুটি আছে, সেটাও ধরিয়ে দেওয়া কিন্তু ইজ আ পার্ট অফ দিস পার্টিকুলার টপিক। তো সেটাই আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি এখন। ঠিক। সৌরভ, এই যে ডিজিটাল ইন্ডিয়া, আমরা একটু অন্যভাবে দেখি ব্যাপারটাকে। এই যে ডিজিটাল ইন্ডিয়ার যুগেও কেন আমরা একটা প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারছি না? মানে অফলাইন ও কাগজের প্রশ্নপত্রের পরিবর্তে সম্পূর্ণ লিক প্রুফ এই যে ব্লকচেইন প্রযুক্তির ভিত্তিক মানে এই যে অনলাইন পরীক্ষা ব্যবস্থা চালু করার যে বিষয়, সেখানে আপনাদের সংগঠনের অবস্থান কি? দেখুন, প্রযুক্তিগত ব্যাপার যেহেতু আছে এখানে একটা, কিন্তু ডিজিটালাইজেশনের যেমন সুবিধা রয়েছে দীপেন্দর, তেমন ডিজিটাল ডিভাইডও কিন্তু একটা তৈরি হয়। আমি যেহেতু নিজেও পরীক্ষার্থী ছিলাম, তো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি। ইউজুয়ালি আজকে থেকে 4-5-6 বছর 7 বছর আগে কম্পিউটারাইজ টেস্টের প্রচলনটা কিন্তু খুব বেশি ছিল না। তো যখন আমি পরীক্ষা দিতে গেছি তখন কিন্তু এই যে মানে টেকনিক্যাল অ্যাসপেক্টস অফ দ্য টেস্ট, সেটা নিয়ে আমার একটু সমস্যা হয়েছে। আচ্ছা। তো এটা তো আমি এখানে আগরতলায় বসে আমার যা সমস্যা হচ্ছে, সুদূর গন্ডাছড়ায়, কাঞ্চনপুরে কিংবা সাবরুমে বসে থাকা ছেলে মেয়েটার সমস্যা তো আরো বেশি হবে। ডিজিটাল ডিভাইড একটা তৈরি হচ্ছে। নিটের যে সেন্টারগুলো, সেগুলো তো সব জায়গায় প্রত্যন্ত এলাকায় থাকে না, এগুলো তো আগরতলায় নিটের কটা সেন্টার থাকে? আমি জাস্ট ডিজিটালাইজেশনটার ব্যাপারে বলছিলাম। নিটের ব্যাপারে যদি বলতে চাই, তাহলে নিটের ব্যাপারে দেখুন, এই যে
বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো এগুলো তো নিশ্চয়ই সদরেই হয়। হ্যাঁ না, সেটা সদরে হচ্ছে, কিন্তু এই যে কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে এই যে আউটসোর্স করবার একটা প্রবণতা এনটিএ এর কাছে রয়েছে। এনটিএ বারংবার হয়তো মানে আমি নাম করেই বলছি, টাটা কনসালটেন্সি হোক, আদানির কোনো ফার্ম হোক, তো তাদেরকে এঙ্গেজ করছে এটার মধ্যে। তো তারা যখন এটার মধ্যে এজ এ থার্ড পার্টি ইনভলভ হচ্ছে, তখন তারা ঠিকমতো সিসিটিভি লাগানো হচ্ছে কিনা, তাদের কম্পিউটার গুলো ঠিকঠাক ভাবে চলছে কিনা, তো সেটা কিন্তু আর এনটিএ এর অধীনস্থ থাকছে না, তারা কমপ্লিটলি ব্যাপারটাকে আউটসোর্স করে দিচ্ছে। তো এই ধরনের আউটসোর্সিং করে আর কদিন চলবে? একটা পরীক্ষা যার উপর একটা গোটা ছাত্র সমাজ 22 লক্ষ 23 লক্ষ ছাত্র বলবো না, তাদের পরিবার সহ তাদের ভবিষ্যৎ ডিপেন্ড করছে, সেই জায়গায় সরকার একটা দায়িত্ব নিতে পারছে না, তার থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? না, এখন কেন্দ্র সরকার ইতিমধ্যে যে পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন, যে মানে প্রিভেনশন অফ আনফেয়ার মিনসের যে অ্যাক্ট, সেটা এনেছে। সেখানে কোটি টাকার জরিমানা বা 10 বছরের জেলের বিধানও রয়েছে, কিন্তু আইন থাকা সত্ত্বেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এই চক্রের সাথে জড়িত যারা বড় বড় যারা মানে কোচিং সেন্টার বলা হচ্ছে বা মাফিয়াদের, মানে এই যে বিজনেস করছে বা এডুকেশন মাফিয়া যাদেরকে বলা হচ্ছে, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্টে 1 মাসের মধ্যে যাবজ্জীবন শাস্তির মতো কঠোর আইনি সংস্কার কি কোনো ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করেন? আমি এত বড় সড়ো মানে পেপার ওয়ার্কের মধ্যে যাচ্ছি না, আমি যা দেখছি তার ভিত্তিতেই কথা বলবো। আদতে আপনি বলতে পারবেন যে এই ধরনের কনভিকশন গত বছর 2-1 এর মধ্যে হয়েছে? কিংবা এখনই যারা এই যে বিজেপির নেতা দীনেশ বিওয়াল, যাকে এই কেসে প্রথম ধরা হয়েছিল, তার এই ধরনের শাস্তি হবে আমরা দেখতে পারবো? এই ধরনের প্রেসিডেন্ট তো গভর্নমেন্ট সেট করেনি, এটাও তো আমাদের বুঝতে হবে। তো প্রেসিডেন্ট যেহেতু সেট করছে না, তারা আরো সাহস পাচ্ছে এই ধরনের কাজ করবার জন্য। আর এই যে কোচিং সেন্টারের কথা বলছেন, প্রাইভেট ইনস্টিটিউশনের কথা বলছেন, আমি একটু আগে যেটা বললাম যে তামিলনাড়ুর এক্সাম্পল দিয়ে, এই যে ওভার সেন্ট্রালাইজেশন অফ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন পেপারস এন্ড দ্য এন্টায়ার এক্সাম সিস্টেম এজ এ হোল, তো তাতে তো তারা আরো বেশি ফুলে ফেপে উঠছে। আজকে আগরতলার মধ্যে আপনি গার্জেনদের সাথে কথা বললে তারা বলবে যে কোচিং সেন্টারে তো যেতেই হবে, কোচিং সেন্টারে না গেলে নাকি এই ধরনের কম্পিটিটিভ এক্সাম গুলো পার হওয়া সম্ভব না। এই ধরনের একটা মাইন্ডসেটই তো রোপণ করা হচ্ছে। না, আমাদের শিক্ষা ব্যবস্থা কি এতটাই তলানিতে পৌঁছে গেছে সৌরভ, যে কোচিং সেন্টার ছাড়া আমরা কোনোভাবেই এগোতে পারছি না? সেটা নিট হোক বা যেই মেন্স হোক বা কোনো জেনারেল ডিগ্রি হোক। এটা তো মানে কি বলবো দাদা, মানে দুর্ভাগ্যজনক, কিন্তু মানে যা বর্তমান অবস্থা দেখছি তাতে তো মানে সেই পথেই সরকার মূলত, যারা এই ধরনের মানে সম্পূর্ণ নীতি নির্ধারণের কাজ করছে, তারা তো মূলত এই দিকে মানুষকে ঠেলে দিচ্ছে। একটা সাধারণ একটা বলছি, এই যে সমগ্র শিক্ষা অভিযানের আন্ডারে যে স্কুলগুলো ছিল, 2014 থেকে 2025 অব্দি আমার কাছে যা তথ্য আছে, 79,000-এর উপর স্কুল বন্ধ হয়েছে, গভর্নমেন্ট স্কুলস। তো গভর্নমেন্ট স্কুলস যেমন বন্ধ হয়েছে, তেমন 40-50 হাজার নতুন করে প্রাইভেট স্কুলসও তৈরি হয়েছে নতুন করে। তো সেগুলোর ক্ষেত্রে গভর্নমেন্ট কেন দায়সারা ভাব নিচ্ছে? তো এগুলো তো গভর্নমেন্টের তো ক্রাইটেরিয়া, মানে গভর্নমেন্টের যে নীতি সেটাই তো হচ্ছে যে এক্সক্লুড দ্য পুয়ার, যাদের বাবার পকেটে টাকা আছে শুধু তাদের কাছে শিক্ষাটাকে পৌঁছে দাও। না, এই সিস্টেমটা কি একদিনে এরকম ভাবে ডেভেলপ করলো নাকি দিনের পর দিন? আমরা তো আগেও দেখেছি, কেন কোচিং সেন্টার বা এই যে প্রাইভেট স্কুল আমাদের রাজ্যে তো বহুদিন আগে থেকে বা ভারতবর্ষে বহুদিন আগে থেকে, বর্তমান সরকার এখানে ক্ষমতায় আসার আগেও ছিল, ভারতবর্ষে বর্তমান সরকার ক্ষমতায় আসার আগেও ছিল। সরকার কি বেসিক্যালি কোনো এখানে ফ্যাক্টর, নাকি আমাদের সিস্টেমটাই গলদ হয়ে গেছে? সরকার অবশ্যই একটা ফ্যাক্টর ডিপেন্ড। আপনি নতুন করে এনইপি লাগু করছেন, এনইপির মধ্যে আপনি যে ফান্ডিং ছিল স্কুলগুলো, আপনি পেপার ওয়ার্কে বলছেন যে ইউ উইল ইনভেস্ট 6% অফ ইউর জিডিপি আপন এডুকেশন, কিন্তু হাল হকিকতে দেখছি আমরা ফান্ডিং দিনকে দিন আরো কমছে। উচ্চ শিক্ষা কেন্দ্রের কথা, মানে শুধু স্কুল না, উচ্চ শিক্ষার জন্য যেসব ইউনিভার্সিটিস কলেজেস আছে, সেখানে আগে যে ব্লক গ্রান্টস আসতো, তো সেগুলো তো বন্ধ হয়ে গেছে। সেটার জায়গায় সরকার সম্পূর্ণ একটা নতুন একটা সিস্টেম নিয়ে এসছে, এইচইএফএ বলে, হায়ার এডুকেশন ফান্ডিং এজেন্সি। এখন তারা বলছে যে বাজার দরে তোমরা আমাদের থেকে লোন নাও। তো উচ্চ শিক্ষা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলো, তাদের মধ্যেও তো এই সরকার, বর্তমান প্রশাসন, আমি শুধুমাত্র এই প্রশাসনকে বলছি না, 91 এর পরে থেকে যে লিবারালাইজেশন, ইকোনমিক লিবারালাইজেশনের যে প্রসিজার স্টার্ট হয়েছে, তার পরবর্তী থেকে আমরা দেখছি যে সরকার নিজেদের হাত গুটিয়ে নিচ্ছে এই ধরনের পাবলিক ইনফ্রাস্ট্রাকচার থেকে, সেটা হেলথ হতে পারে, এডুকেশন হতে পারে। তো এই ধরনের অস্টেরিটির মেজার্স গুলো
কিউমুলেটিভলি একটা জায়গায় যখন এসে পৌঁছায় তখনই তো এই প্রাইভেট ইনস্টিটিউশনস হোক, এডুকেশন মাফিয়া হোক যাদেরকে আমরা বলছি, কোচিং সেন্টারস হোক, তাদের রমরমাটা বেড়ে যায়। কারণ মানুষ আর পাবলিক এডুকেশন সিস্টেম অ্যাক্সেস করতে পারছেন না। তো যাদের কাছে টাকা রয়েছে তারা অবশ্যই নিজের টাকা খরচা করে চেষ্টা করবে নিজের ছেলে মেয়েদেরকে উন্নত ধরনের সুবিধা পাইয়ে দিতে। তো এটাই তো হচ্ছে, এটাই তো আমরা দেখছি। ওকে, এখন ত্রিপুরার মতোই যে একটি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য থেকে মানে প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন নিয়ে নিট পরীক্ষা তো দেয়, আপনি শুরুতে যেটা বলছিলেন। এখন এখানকার অনেক পরীক্ষার্থী প্রত্যন্ত এলাকা থেকে অনেক কষ্ট করে শহরে এসে পরীক্ষা দেয়, সেটাও আমরা দেখেছি। যেমন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বহু টাকা খরচ করে কোটা বা শিকারে যায়, ঠিক তেমনি ত্রিপুরা রাজ্যেরও প্রত্যন্ত এলাকা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে কিন্তু শহরে এসে থেকে পড়াশোনা করেন। এখন এই প্রশ্ন ফাঁসের ফলে ত্রিপুরার ছাত্রছাত্রীদের যে আর্থিক ও মানসিক ক্ষতি হলো তা পূরণে আপনাদের সংগঠন মানে আপনারা কি সুনির্দিষ্ট কোনো দাবি করছেন নাকি আপনারা শুধু পাশেই আছেন তাদের মানসিকভাবে? না, মানসিকভাবে পাশে থাকা তো না, আমরা সরকারের কাছে দাবি করছি যে এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে তাদেরকে যেন ইকোনমিক্যালি কম্পেনসেট করা হয়। আর দীপেন্দা যাই বলি না কেন, ইকোনমিক্যালি কম্পেনসেট করে তো তাদের যা ক্ষতি হয়েছে সেটাকে তো আর ক্ষতিপূরণ করা সম্ভব নয়। তো সেই জায়গায় আমরা বলবো যে সরকারকে পাবলিক এডুকেশন মডেলটা আরো রাজ্যের প্রত্যন্ত দূরবর্তী অঞ্চলগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে, এই ধরনের কোচিং সেন্টারগুলো থেকে যেন ছেলে মেয়েরা বেশি বিশ্বাস অন্তত সরকারি শিক্ষা ব্যবস্থার উপরেই রাখেন, সেটা আমাদের সবসময় দাবি ছিল। আর এক্ষণে বর্তমানে আমরা চাইছি যে এই ছাত্রছাত্রীদের যাদের সাথে এই ধরনের হেনস্থার শিকার তারা হয়েছে তাদের জন্য সরকার ইকোনমিক্যালি কম্পেনসেট করে আগামীবারের প্রশ্নপত্র যেন ফাঁস না হয়। দেখুন এখন বলতে এটা খারাপ লাগছে যে প্রশ্নপত্র ফাঁস না হওয়াটা এখন হয়তো একটা এক্সেপশন হয়ে দাঁড়িয়েছে। এই ধরনের কাজ যেন আর নিউ নরমালসি ফাঁস হয়ে যাবে, নিউ নরমালসি এটা যা বর্তমান অবস্থা দেখছি দুঃখের সাথে বলতে হচ্ছে যে এটাই হয়তো নিউ নরমাল পরিণত হয়েছে। এটা দিস ইজ এ গ্রেট ট্র্যাজেডি ফর দ্য এন্টায়ার এডুকেশন সিস্টেম। এখানে আরেকটা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, লেজিটিমেসির কোয়েশ্চেন একটা কিন্তু বড় ধরনের আগামী দিনে যারা ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা হবে সেখানে এটা ভেবে দেখবার দরকার যে লেজিটিমেসির একটা প্রশ্ন কিন্তু প্রচন্ড পরিমাণ তাদের উপর। 2013 থেকে এইভাবে সেন্ট্রালাইজড ওয়েতে পরীক্ষা হচ্ছে, আর যেভাবে এখন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং যেভাবে সাধারণ মানুষ যেভাবে যে ডাক্তারদের ভগবানের চোখে দেখা হতো, ভগবান তুল্য বলা হতো, সেই ডাক্তারদের উপর বর্তমান প্রজন্মের ডাক্তারদের উপর যেভাবে আঙুল তোলা হচ্ছে কমনলি, সেখানে ডাক্তার এবং রোগীর যে সম্পর্ক বা সাধারণ মানুষের যে সম্পর্ক সেটা কতটা হ্যাম্পার হচ্ছে একজন ডাক্তার হিসেবে আপনি কি মনে করেন? না দীপেন্দা, এটা দুর্ভাগ্যজনক যে এই যে কমার্শিয়ালাইজেশন অফ মেডিকেল এডুকেশন, আজকের দিনে মেডিকেল এডুকেশন ইজ এ নিউ কমার্শিয়াল বিজনেস। বড় বড় উদ্যোগপতিরা, পুঁজিপতিরা এসে এই সেক্টরে ইনভেস্ট করছে, এটা তাদের ইনভেস্টমেন্টের একটা জায়গা, একটা ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। তো সেই জায়গার মধ্যে আপনি আপনার পকেটে ইফ ইউ হ্যাভ ডিপ কফার্স, লাইক ইফ ইউর ফাদার ইজ হ্যাভিং 1 crore rupees, দেন ইউ ক্যান অনলি গেট এডমিটেড ইন শান্তিনিকেতন। তো শান্তিনিকেতনের মডেলটা আমরা দেখছি, সরকার নিজে তো দায় নিচ্ছে না, কিন্তু এই ধরনের শান্তিনিকেতন হোক, বর্তমানে সিজা হাসপাতাল হোক, কিন্তু আবার বন্ধন ব্যাংকের একটা প্রাইভেট কলেজের উপর বেশি ফোকাস করছে। তো এডুকেশন হাব বানাবার কথা আমাদের মুখ্যমন্ত্রী সাহেব বারংবার বলে আসছেন। এডুকেশন হাবটা কি শুধু বড় লোক ঘরের ছেলে মেয়েদের জন্য এডুকেশন হাব হবে? গরিবের ছেলে মেয়েদের জন্য কি সেই এডুকেশন হাবটা হবে না? এটাই কি ওনার এডুকেশন হাবের নিউ নরমাল, নিউ মডেল? এটা আমার ওনাদের প্রশাসনের কাছে একটা প্রশ্ন থাকবে। লেজিটিমেসির যে কোশ্চেনটা দীপেন্দা, আমি একটু অবস্ট্রাক্ট করছি আপনাকে। দেখুন, এই যে কমার্শিয়ালাইজেশনের প্রশ্নটা আসছে, এমপ্যাথি ইজ এ ভেরি বিগ থিং ইন মেডিকেল সায়েন্সেস। আপনার যদি একটা পেশেন্টের সাথে যদি সহমর্মিতার সম্পর্কটা না থাকে, তাহলে হয়তো আপনি যদি বিশ্বাসটা অর্জন করতে না পারেন, তাহলে কিন্তু অনেক সমস্যা। তো আমি কাউকে ইন্ডিভিজুয়ালি বলছি না, তাদেরও দোষ নয় এটা, কারোর বাবার যদি অনেক টাকা থাকে, কিন্তু ইউজুয়ালি আমরা দেখছি যে শিক্ষাটা যত কমার্শিয়ালাইজ হচ্ছে, এই এমপ্যাথির ফ্যাক্টরটা অনেকটা কমে যাচ্ছে। এমপ্যাথির ফ্যাক্টরটা যদি কমে যায়, তাহলে অবশ্যই যে ছেলেমেয়েরা এখন মেডিকেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে তাদের উপর প্রশ্ন, ডাক্তারদের উপর এই যে আঘাত হানার একটা ব্যাপার, আমরা ইট ইজ এ ভেরি আনফরচুনেট ইনসিডেন্ট যে আমাদের দেশের মধ্যে ডাক্তাররা আক্রান্ত হচ্ছেন, কিন্তু এমপ্যাথি, ল্যাক অফ এমপ্যাথি ইজ অলসো বিগ ফ্যাক্টর ইন দিস। ঠিক।
আর তখনই যখন এইসব ধরনের ঘটনাগুলো হয় তখনই মনে করা হয় এই যে নিটের মতো প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এরা কি আদৌ পড়াশোনা করে ডাক্তার হয়েছে নাকি, এইসব ন্যারেটিভগুলো তখন চলতে থাকে, যেটা খুব ভয়ানক এই ফিল্ডটার জন্য এবং এই ফ্যাটার্নিটির জন্য। ভয়ঙ্কর দাদা, এটা মানে কি Okay. বলবো, এই যে আমাদের রাজ্যে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে এখানে শেষ করছি, আমাদের রাজ্যে এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ রয়েছে, তাতে কি আদৌ আমাদের কিংবা টিএমসির মধ্যে এখন অনেকটাই ফিস বেড়ে গেছে। তো আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের কথা বলছি, নিম্নবিত্তদের কথা আমি ছেড়েই দিলাম না হয়, তারাও কি সেই শিক্ষাটা কি অ্যাক্সেস করতে পারছেন না। তো ঠিক, এটা আবার নতুন করে ভাবতে হবে এবং শিক্ষা ব্যবস্থায় আমাদের শুধু নিট নয়, শুধু ডাক্তারি পরীক্ষা নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা স্কুল লেভেলের পড়াশোনাও কিন্তু নতুন করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভাবতে হবে। এবং এনএপি 2020 হোক বা অন্য কোনো মডেল হোক, আমাদের রাজ্যে দেশের যারা ছাত্রছাত্রীদের ভালো করবে সেটাই প্রয়োগ হোক, সেটাও আমরাও চাই। সৌরভ, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, আজ আলোচনা করার জন্য এবং সময় দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, নিট প্রশ্নপত্র ফাঁস স্রেফ কোনো একটি এজেন্সির প্রশাসনিক ভুল নয়, এটি আমাদের সামগ্রিক ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া এক গভীর ক্যান্সার। আশ্বাস নয়, এবার কঠোর ও দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে পরীক্ষা ব্যবস্থার প্রতি লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ক্ষয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে হবে। মেধা রক্ষার এই লড়াইয়ে দলমত নির্বিশেষে ছাত্রদের পাশে দাঁড়াতে হবে সবাইকে। কারণ আজ যদি আমরা মেধার এই প্রত্যাশা হত্যা রুখতে না পারি, তবে আগামী দিনে দেশ এক পঙ্গু ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। ক্ষমতার দম্ভে আর টাকার পাহাড়ে হারিয়ে সততা ও যোগ্যতার জয় সুনিশ্চিত করাই হোক আমাদের প্রধান অঙ্গীকার। সঙ্গে থাকুন আর দেশ দুনিয়ার সব খবর দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।